নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে দি অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস থেকে দ্য 5 অরেঞ্জ পিপস। প্রধান চরিত্রে রয়েছে ওয়াটসন, শার্লক হোমস, জন ওপেনশ, ইলিয়াস ওপেনশ প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস থেকে দ্য 5 অরেঞ্জ পিপস। সঙ্গে থাকুন। সেপ্টেম্বরের শেষ দিক, অথচ এমন ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে যা নাকি এক কথায় অসহ্য। সেই সকাল থেকে ঝোড়ো হাওয়ার গুঁগুয়ানি বাড়ছে বই কমছে না। সঙ্গে বৃষ্টি ছিল জোঁকের মতো, পিছু লেগে আছে। সন্ধে উতরে রাত, তবু খামতি নেই এই বর্ষার। আকাশ লালচে কালো মেঘের চাদরে ঢাকা পড়ে আছে। ছিঁচকাদুনে বাচ্চার মতো কখনো ঝিরঝিরে কখনো মুষলধারায় কেঁদে চলেছে আকাশ। পথে লোকজন বের হয়নি আজ, আমরাও গৃহবন্দী। অগ্নিকুণ্ডের সামনে দুজন বসে আছি। হোমস তার সমস্ত অপরাধমূলক ফাইল পত্র খুলে চোখ বোলাচ্ছে, আর আমি বই খুলে সময় কাটাচ্ছি। স্ত্রী তার বাপের বাড়িতে অসুস্থ মাকে দিন কয়েকের জন্য দেখতে গেছেন। আমি তাই নিজের বাসা ছেড়ে পুরনো বেকার স্ট্রিটের বাড়িতে উঠে এসেছি। আমরা যে যার কাজে মনোনিবেশ করে আছি। বাইরে ঝড় বৃষ্টির দাপাদাপি চলছে সমানে। বাতাসে জলের ঝাপটা আছড়ে পড়ছে জানলায়। এমন সময় অস্পষ্টভাবে ডোরবেলটা বাজার শব্দ শুনতে পেলাম যেন। কিন্তু এত রাত্রে কে আসতে পারে? সম্ভবত তোমার কোনো বন্ধু বান্ধব হবে। আপনি ছাড়া আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি বললাম, আর আমার কাছে অন্য কারোর আসারও সম্ভাবনা নেই। তাহলে কোনো মক্কেল হবে। তাহলে তো বুঝতে হবে কেসটা খুবই গুরুতর। তা না হলে এত রাত্রে এই আবহাওয়ায় যখন কারোর পক্ষে ঘরের বাইরে বার হওয়া সম্ভব নয়, তখনও সে আসবে কেন? পায়ের শব্দ দরজার কাছে এসে থামল। দরজায় টোকা পড়ার শব্দ শোনা গেল। হোমস তার লম্বা হাত বাড়িয়ে আলোটা একটু দূরে সরিয়ে রাখলেন। চেয়ারটা সরিয়ে আগন্তুকের বসার জায়গা পাকা করে বললেন, ভেতরে আসুন। একজন যুবা পুরুষ ঘরে প্রবেশ করলেন। বছর 20-22 তাজা তরুণ, আষ্টে পৃষ্ঠে বর্ষাতি জড়িয়ে ছাতা নিয়ে চলে এসেছেন তিনি। বললেন, ওহ, কি দুর্যোগটাই না চলছে বাইরে, চলাই দেয়। একবার চারদিকটায় চোখ বুলিয়ে আগন্তুক বসলেন। তার মুখ চোখে পরিষ্কার আতঙ্কের ছাপ। তার দৃপ্ত উজ্জ্বল দৃষ্টি মেলে আগন্তুক বললেন, আমায় মাপ করবেন, আমি অনুপ্রবেশ করিনি। দেখুন, আমি বিরাট দায়ে পড়ে এই ঝড়ে জলের রাত্রে আপনার স্মরণে আসতে বাধ্য হয়েছি। হোমস বললেন, আপনার ছাতা আর কোটটা আমায় দিন, আমি এগুলো রেখে দিই। ওরা ততক্ষণ শুকোতে থাকুক। আমার মনে হচ্ছে আপনি দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন। হ্যাঁ, হারশ্যাম থেকে। আমি আপনার জুতোর সামনের দিকে লেগে থাকা কাদা চকের দাগ দেখেই তা বুঝতে পেরেছি। দেখুন, আমি আপনার কাছে কিছু উপদেশ পাবার আশায় এসেছি। ওগুলো খুব সহজেই পাওয়া যেতে পারে। আর সাহায্য, সেটি তো সবসময় সহজলভ্য নয়। আমি আপনার কথা শুনেছি মিস্টার হোমস। আমি মিস্টার পেন্ডারগাস্টের কাছ থেকে আপনার সম্বন্ধে জানতে পেরেছি। আপনি তাকে টাস্কার ভাইল ফ্ল্যাপ কেলেঙ্কারি থেকে তো রক্ষা করেছিলেন। হ্যাঁ, তা তো ঠিক। তাকে মিথ্যে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তিনি বলেছেন আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটা তিনি বড় বাড়িয়ে বলেছেন। ওটা বাড়াবাড়ি হলেও এটা তো ঠিক, আপনি আজ পর্যন্ত কোনো কেসে হারেননি। না না, এটাও ঠিক নয়। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে যে আমি এ যাবৎ 4টে কেসে হেরেছি। হ্যাঁ, তবে এই পরিসংখ্যান কিন্তু আপনার সফলতাকে খাটো করতে পারে না। তবে এটা ঠিক, বেশিরভাগ কেসেই আমি সফল হই। আমি আশা করব আপনি আমাকে সাহায্য করবেন।
আপনি আপনার চেয়ারটা একটু ফায়ার প্লেসের দিকে এগিয়ে এনে বসুন আর আমাকে কেসটা কি তা বলুন। তবে সবিস্তারে জানাবেন, কোনো কিছু গোপন করবেন না। এটা কোনো সাধারণ ঘটনা নয়। কেউ যে তেমন কেস নিয়ে আমার কাছে আসে আমার তা মনে হয় না। সবাই যখন আর কোনো কূলে পানি না পান তখনই আমার কাছে আসেন। আমি তাদের শেষ আবেদনের জায়গা। তবে স্যার, আপনার বিরাট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমার কেসের মতো আর একটা কেসও যে আপনার কাছে আসেনি তা আমি বলতে পারি। এটা যেমন রহস্যজনক তেমনই অকাট্য যোগসূত্র সম্বলিত, আর যা আমার পরিবারই ঘটেছে। আপনি তো আমার আগ্রহকে বাড়িয়ে তুলছেন। নিন, এখন বলুন আসল ঘটনাটা কি ঘটেছে। তারপর আমার জ্ঞাতব্য বিষয়ে যা পরিষ্কার হবে না তা নিয়ে আপনাকে প্রশ্ন করব। যুবা পুরুষটি ফায়ার প্লেসের দিকে চেয়ারটা টেনে এনে আগুনের দিকে তার ভিজে পা এগিয়ে দিয়ে বসলেন। আমার নাম জন ওপেনশ, কিন্তু এই কেসে আমার ভূমিকা খুবই সামান্য। এটা একটা বংশ পরম্পরার ব্যাপার, সুতরাং এই কেসের সূত্র দিতে আমাকে ফিরে যেতে হবে প্রথম যখন ঘটনাটা ঘটে সেই সময়। দেখুন, আমার ঠাকুরদার 2 ছেলে, আমার কাকা এলিস আর আমার বাবা জোসেফ। আমার বাবার কভেন্ট্রিতে একটা কারখানা ছিল। তিনি সেই কারখানাটা অনেক বড় করেছিলেন যখন বাইসাইকেলের প্রথম আবিষ্কার হয়। তিনি ওপেনশ আনব্রেকেবল টায়ারের আধিকারিক ছিলেন। তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। তবুও তিনি তার ব্যবসা বিক্রি করে প্রচুর টাকা পয়সা নিয়ে অবসর নিলেন। আমার কাকা এলিস যুবা বয়সে আমেরিকায় চলে যান এবং ফ্লোরিডায় চাষবাসের সঙ্গে যুক্ত হন। তিনি সেখানে খুব সুখে স্বাচ্ছন্দ্যেই ছিলেন। যুদ্ধের সময় তিনি জ্যাকসনের সেনাদলে যোগদান করেন। যখন লিয়ের পতন হয় তখন আমার কাকা আবার চাষের কাজে ফিরে যান। তিনি সেখানে 1869 বা 1870 সালে ছিলেন। অবশেষে তিনি ইউরোপে ফিরে এলেন আর এই সময় সাসেক্সে কিছু জমি জায়গা কেনেন। এটা হর্সম্যানের কাছেই। তিনি বেশ সম্পদ আহরণ করেছিলেন। তার স্থান ত্যাগের প্রধান কারণ ছিল তিনি নিগ্রো বিদ্বেষী ছিলেন। আমার কাকা বিয়ে করেননি। এমনিতে তিনি খুব রাগী ছিলেন এবং রেগে গেলে তিনি হিংস্র হয়ে উঠতেন। হর্সম্যানে থাকার সময় তিনি কদাচিৎ শহরে যেতেন। তার বাড়ির চারপাশে একটা বাগান আর 2-3টে মাঠ ছিল। তিনি প্রায় তার বাড়ির বাইরে বার হতেন না। তিনি খুবই ব্র্যান্ডি খেতেন এবং প্রচণ্ড ধূমপান করতেন। তার না ছিল কোনো বন্ধু, না সমাজ, এমনকি নিজের ভাইও যেন তার কাছে পর ছিল। তবে আমি কোনো সত্য গোপন করব না। আমার কাকা আমাকে খুব পছন্দ করতেন। আমাকে যখন তিনি প্রথম দেখেন তখন আমার বয়স 12 বছরের মতো। এটা 1878-এর কথা। 8 কি 9 বছর তিনি ইংল্যান্ডে থাকছেন তখন। কাকা আমার কাছে প্রস্তাব দিলেন যদি আমাকে কাকার কাছে থাকতে দেন। সেই থেকেই আমি কাকার কাছে থেকে গেছি। যখন কাকার মেজাজ ভালো থাকতো তখন তিনি আমার সঙ্গে খেলাধুলা করতেন। যাক, পরবর্তী সময়ে আমি কাকার প্রতিনিধিত্ব করতাম। কাকার প্রায় সব কাজই আমাকেই দেখতে হতো। আমার বয়স যখন 16 বছর তখন আমি বাড়ির কর্তা হয়ে উঠলাম। বাড়ির চাবির ছড়া আমার কাছেই থাকতো এবং আমি স্বাধীনভাবে যেখানে যা করার তা করতে পারতাম। তবে কাকার কোনো ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাতাম না। বাড়িতে একটা ব্যতিক্রম ছিল। কাকার একটা নিজস্ব ঘর ছিল, চিলেকোঠায় সেটা। সে ঘরটা সর্বক্ষণই প্রায় বন্ধ থাকত। ওই ঘরে কারোর, এমনকি আমারও প্রবেশাধিকার ছিল না। বালক সুলভ কৌতূহল আমাকে ওই ঘরের মধ্যে উঁকি দিতে বাধ্য করেছিল, কিন্তু ও ঘরে কোনো গুরুত্বপূর্ণ কিছুই দেখতে পাইনি, কয়েকতারা কাগজ আর একটা বাক্স ছাড়া। (1883 সালের মার্চ মাস। বিদেশি ডাকটিকিট আটকানো একখানা চিঠি টেবিলের ওপর ছিল, ঠিক কাকার প্লেটের কাছে। চিঠি পাওয়াটা আমার কাছে কোনো সাধারণ ব্যাপার ছিল না, কারণ কাকার সমস্ত বিল নগদে মিটিয়ে দেওয়া হতো
আর তার তো কোনো বন্ধুও ছিল না যারা চিঠি লিখবেন তাকে। ভারত থেকে আসা চিঠি। কাকা চিঠিখানা হাতে তুলে নিলেন। পণ্ডিচেরি পোস্ট অফিসের ছাপ মারা। এটা কি হতে পারে? কাকার মনে প্রশ্ন জাগল। খামটা খুলতেই 5টা কমলা লেবুর দানা ছড়িয়ে পড়ল তার প্লেটের ওপর। আমি তো হেসে বাঁচি না। 5টা কমলার দানা, তাও নাকি কেউ কোথাও পাঠায়? কিন্তু কাকার ভাবান্তর আমাকে চুপ করিয়ে দিল। হঠাৎ কাকা যেন কেমন হয়ে গেলেন। হঠাৎ চোখে হতাশার ছাপ, ঠোঁট যেন ঝুলে পড়ল। তার কাপা হাতে তখনও খামটা ধরা। কে 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 মুখে অস্ফুট উচ্চারণ করলেন তিনি এই বলে, হে ঈশ্বর, এবার আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু হলো। আমি বললাম, কাকা কি হয়েছে? মরণ, বিমর্ষ হয়ে কাকা বললেন। তারপর টেবিল ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। আমি তো আতঙ্কে রইলাম। খামখানা হাতে তুলে নিয়ে দেখলাম ভেতরের কোণে লাল কালিতে কে অক্ষরটি 3বার লেখা রয়েছে, আর 5টি কমলার দানা ছাড়া আর কিছুই নেই তাতে। কি হতে পারে এই আতঙ্কের বিষয় কিছুই আমার মাথায় ঢুকলো না। আমি প্রাতরাশে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। আমি যখন সিঁড়ি বেয়ে নিচে নামছি তখন দেখলাম কাকা আসছেন। তার হাতে মরচে পড়া একটা চাবি আর একটা পেতলের বাক্স। বাক্সটা ক্যাশ বাক্সের মতো। ওদের যা খুশি ওরা করুক, কাকা উত্তেজিত হয়ে বললেন। শপথ করে আবার বললেন, তবু আমি ওদের নিয়ন্ত্রণে রেখেছি, রাখবো। আর হ্যাঁ, শোনো, মেরিকে বলবে আজ রাতে যেন আমাদের ঘরে আগুন জ্বেলে রাখে। আর ভালো কথা, ফোডাম হারশ্যামের আইনজীবী ফোডামকে এক্ষুনি একটা খবর দাও। আমি কাকার হুকুম অক্ষরে অক্ষরে পালন করলাম। যথাসময় উকিলবাবু চলে এলেন। আমি তাকে কাকার ঘরে যাবার জন্য বললাম। কাকার ঘরে তখন বেশ জোরেই আগুনটা জ্বলছিল আগুনের কুণ্ডতে, আর অনেক কিছু পুড়ে যাওয়ার ছাইয়ে স্তূপ হয়েছিল সেখানে। দেখলাম বেশ কিছু কাগজপত্র অন্য জিনিসের সঙ্গে পোড়ানো হয়েছে। আমি এক নজর বাক্সটার দিকে তাকালাম। তামার বাক্সটি খোলা, খালি অবস্থায় পড়ে আছে সেখানে। আমি আশ্চর্য হয়ে আরও লক্ষ্য করলাম বাক্সের ডালার ওপর লেখা আছে সেই ভয়ঙ্কর কে অক্ষরটি, যা খামের ভেতর দেখে কাকা চমকে উঠেছিলেন, আতঙ্কগ্রস্ত হয়েছিলেন সেই কে অক্ষর দেখে। এরপর কাকা বললেন, জন, আমি চাই তুমি আমার ইচ্ছাপত্রের সাক্ষী হবে। আমি আমার সমস্ত সম্পত্তির ভালো মন্দ সব কিছু আমার দাদাকে দিচ্ছি, অর্থাৎ তোমার বাবাকেই দিচ্ছি। তোমার বাবার পর তুমি এসবের মালিক হবে। তখন শান্তিতে ভোগ করতে পারবে বলে আমার বিশ্বাস। আর তুমি যদি দেখো প্রাপ্ত সম্পত্তি তুমি শান্তিতে ভোগ করতে পারছো না, তবে তোমার সবচেয়ে বড় শত্রুকে দিয়ে দিও। কিন্তু আমি বুঝতে পারছি না অবস্থাটা কোন দিকে মোড় নিচ্ছে। নাও, এখন মিস্টার ফোর্ডাম যেখানে সই করতে বলেন সেখানে সই করে দাও। আমাকে যেমন বলা হলো সেই জায়গায় স্বাক্ষর করে দিলাম। তারপর উকিলবাবু ওই স্বেচ্ছাপত্র সঙ্গে নিয়ে গেলেন। একটা ঘটনা ঘটল, তা আমার মনের ওপর বেশ প্রভাব বিস্তার করল। আমি এটা নিয়ে খুব ভাবলাম, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলাম, কিন্তু এসবের সত্যি কথা বলতে কিছুই বুঝতে পারলাম না। এর পেছনে কি ঘটতে পারে তাও অনুমান করতে পারিনি। দিন দিন করে 7 দিন গত হলো। ঘটনার প্রভাব আস্তে আস্তে মন থেকে মুছে যেতে লাগলো। কোনো কিছু আর ঘটল না। আমাদের প্রাত্যহিক জীবন যেমন চলছিল তেমনই স্বাচ্ছন্দ্যে চলতে লাগলো। তবে আমি আমার কাকার মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি তার নেশার মাত্রা বাড়িয়ে দিলেন। সমাজকে আরও ঘৃণার চোখে দেখতে লাগলেন। সারাক্ষণ প্রায় ঘরবন্দি হয়ে পড়লেন। তার দরজা প্রায়শই ভেতর থেকে বন্ধ থাকত। মাঝে মাঝে চিৎকার করে বাড়ি মাত করতে লাগলেন। কখনো বাগানে গিয়ে অঝরে কাঁদতে লাগলেন। সবসময় তার পিস্তল প্রস্তুত থাকত।
আমি কাউকে ভয় পাই না, এইভাবে খানিকটা নিজের মনের আক্রোশ মিটিয়ে আবার ঘরে ঢুকে ঘর বন্ধ করে দেন তিনি। তবু তাকে যে আতঙ্ক পিছু ছাড়ল সেটা মনে হলো না। এই সময় অতি ঠান্ডার মধ্যেও তাকে দরদর করে ঘামতে দেখেছি, যেন বেসিনে হাত মুখ ধুয়েছেন। এরপর ঘটনা খুবই সংক্ষিপ্ত। মিস্টার হোমস, শুনুন, তাতে আপনার ধৈর্যচ্যুতি ঘটবে না আশা করি। এক রাত্রিতে মদ্যপ অবস্থায় কাকা বাগানে গিয়েছিলেন, কিন্তু বাগান থেকে আর ফিরে আসেননি। আমরা কাকা ঘরে নেই দেখে তাকে খুঁজতে খুঁজতে বাগানে গেলাম। আমরা আঁতকে উঠলাম। ও কে? দেখলাম কাকা জলার ধারে মুখ থুবড়ে পড়ে আছেন। তারপর জুরি মহোদয়গণের বিচার। আমার কাকা আত্মহত্যা করেছেন বলে সিদ্ধান্ত করা হলো। কিন্তু আমি জানি না কিভাবে আমার কাকা তিলে তিলে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন। মৃত্যুর আতঙ্ক তাকে তাড়া করে ফিরছিল। যাক ওই ঘটনা। আমার কাকার মৃত্যুর ঘটনা রহস্যাবৃতই রয়ে গেল। তার আর সঠিক সত্যতা কোনো কালেই জানা যাবে না। কাকার ইচ্ছাপত্র অনুযায়ী আমার বাবা আমার কাকার সমস্ত সম্পত্তির মালিক হলেন এবং কাকার গচ্ছিত 14,000 পাউন্ড বাবার নামে ব্যাংকে জমা রইল। 1 মিনিট, হোমস যুবককে বাধা দিয়ে বললেন। দেখো, তোমার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে আমার খুব অবাক লাগছে, কারণ এমন ঘটনা এর আগে আমি কখনো শুনিনি। আচ্ছা, তুমি কি তোমার কাকা যেদিন চিঠিটা পেয়েছিলেন সেদিনের তারিখটা বলতে পারো? আর কোন দিন তথাকথিত তিনি আত্মহত্যা করেছিলেন সে তারিখটাও কি তোমার মনে আছে? হ্যাঁ, কাকা চিঠিটা পেয়েছিলেন 10ই মার্চ 1883 তারিখে, আর তার 7 সপ্তাহ পরে অর্থাৎ 2রা মে তিনি মারা যান। ধন্যবাদ। নাও বলে যাও। আমার বাবা হরস্যাম সম্পত্তির মালিকানা বুঝে নিলেন। আমি বাবাকে অনুরোধ করলাম চিলেকোঠাটা ভালো করে যেন পরীক্ষা করে নেয়, যেটা সবসময় তালাবন্ধ থাকতো। আমরা ঘরটা দেখতে গিয়ে সেখানে পেতলের বাক্সটাও দেখতে পেলাম, কিন্তু এর মধ্যে যা ছিল তা সবই নষ্ট করে ফেলা হয়েছিল। ভেতরের দিকে একটা কাগজের টুকরো আটকানো ছিল, তাতে লেখা ছিল কে কে কে। তার নিচে একটা চিঠিও ছিল, কিন্তু তার গুরুত্বপূর্ণ অংশ পুড়ে গিয়েছিল। বাকি যে অংশটা পেয়েছি তা এখনও গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি চিলেকোঠায় অনেক ছড়ানো ছিটানো আধপোড়া কাগজ পেয়েছি এবং একটা নোটবুকও পেয়েছি। তাতে কাকার আমেরিকাবাসের কাহিনী লিপিবদ্ধ আছে। সেখানে যুদ্ধের সময়ের কিছু ঘটনা লেখা আছে। তাতে বলা হয়েছে যুদ্ধের সময় যথাযথ কর্তব্য পালন করায় তিনি একজন বীর সৈনিকের সম্মান লাভ করেছিলেন। যুদ্ধ শেষে তিনি দক্ষিণ আমেরিকায় স্থিত হন এবং প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন। তার নিগ্রো বিরোধিতার কারণে তাকে স্থানচ্যুত হয়ে উত্তর আমেরিকায় চলে আসতে হয়। সর্বশেষে আমার বাবা 1884 সালে হরস্যামে বসবাস করতে চলে আসেন। জানুয়ারি 1885 পর্যন্ত আমরা আবার বেস্বাভাবিক জীবনযাপন করতে শুরু করি। নতুন বছরের 4র্থ দিনে আমি ও বাবা প্রাতরাশ খেতে বসেছিলাম। হঠাৎ আমার বাবা চিৎকার করে উঠলেন। সেখানে দেখলাম বাবার হাতে খোলা একখানা খাম রয়েছে, আর এক হাতে রয়েছে 5টা শুকনো কমলা লেবুর দানা। বাবাকে আমি এর আগে যতবার এই কমলা লেবুর কথা বলেছি, বাবা ততবারই এটাকে গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন ওই দানা হাতে পেয়ে তিনি একেবারে অস্থির হয়ে পড়লেন। বাবা আমতা আমতা করে আমাকে জিজ্ঞেস করলেন, জনের মানে কি? আমার মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর 3 কের ঘটনার পুনরাবৃত্তি। বাবা এবার খামটার ভেতরের দিকে তাকালেন, বিস্ময় হতবাক হয়ে বললেন, ও তাই তো, এখানেও তো ওই অক্ষর লেখা আছে, কিন্তু এর ওপরে এটা কি লেখা রয়েছে? আমি বাবার কাঁধের ওপর দিয়ে লেখাটা পড়লাম, সূর্য ঘড়ির ওপর কাগজটা রেখে দাও।
বাবা আতঙ্কের মধ্যে জিজ্ঞেস করলেন, কোন কাগজ, কোন সূর্যঘড়ি? সূর্যঘড়ি তো বাগানে আছে, আর কাগজ যে সবই কাকা ধ্বংস করে ফেলেছেন। আমরা সভ্য দেশে বাস করি, আমরা এ সমস্ত ঝক্কি ঝামেলার মধ্যেও থাকি না, অথচ এসব আসছে কোথা থেকে? আমি পোস্ট অফিসের চিহ্ন দেখে বললাম, ডান্ডি থেকে এসছে। এটা নিশ্চয়ই কেউ মজা করার জন্য করেছে, বাবা বললেন। এখন আমি ওই সূর্যঘড়ি আর কাগজপত্র সম্পর্কে কি করব? আমি তো এসব আগে কখনোই দেখিনি। আমরা বরং পুলিশকে বিষয়টি জানাই। বাবা হেসে বললেন, না না, ওসব কিছু করতে হবে না, আমাকে আমার কাজটা করতে দাও। না, আমি বলছি শোনো, কাজটা আমাকে করতে দাও। না, তুই ওসব কিছু করবি না, বাবা আমাকে ধমক দিয়ে বললেন। এসব বাজে জিনিসের সময় না নষ্ট করাই ভালো। আমি দেখলাম বাবার সঙ্গে তর্ক করাই বৃথা, তিনি একগুঁয়ে মানুষ। এই ঘটনার পর আমি সবসময় দুশ্চিন্তায় দিন কাটাতে লাগলাম। এই চিঠি আসার 3 দিনের দিন আমার বাবা তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন। মেজর ফ্রিবডি আমার বাবার বন্ধু, তিনি থাকেন পোর্টসডাউ হিলে। আমারও ভালো লাগলো বাবা খুশি মনে বেড়াতে গেছেন, তাহলে তার আতঙ্কটা অনেকটাই কমে গেছে। কিন্তু আমার চিন্তাটা যে ভুল তা পরেই বুঝলাম। বাবা 2 দিন হলো বাড়িতে নেই। এমন সময় আমি একটা টেলিগ্রাম পেলাম। দেখলাম মেজর ফ্রিবডির কাছ থেকে এসেছে ওটি। তিনি ওই তারে আমাকে দ্রুত ওখানে যেতে বলেছেন। আমার বাবা হরিমাটির গভীর খাদে অজ্ঞান হয়ে আছেন। আমি যেন কাল বিলম্ব না করে সেখানে হাজির হই। গিয়ে হাজির হলাম, কিন্তু আমার বাবা অচৈতন্য অবস্থাতেই মারা গেলেন। বিচারে জুরিরা সাব্যস্ত করলেন আমার বাবা দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন। কিন্তু কি করব, আমার কাছে প্রমাণ করার মতো তো কোনো তথ্য নেই, তাই সবই মেনে নিতে হলো। আমার কাকার জীবনের কোনো একটা ঘটনা একে একে কাকা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিল। জানুয়ারি 85 আমার বাবা চলে গেলেন। ভাবছিলাম ওই অভিশাপ থেকে আমি মুক্ত হয়ে গেছি। যাই হোক, গতকাল সকালে আবার সেই আঘাত আছড়ে পড়েছে আমার উপর, যেমন আমার বাবার উপর এসেছিল। এই বলতে বলতে যুবকটি তার কোটের পকেট থেকে একটা দুমড়ানো মুচড়ানো খাম বের করলেন। সেটাকে টেবিলের ওপর পেতে বললেন, এই দেখুন, এই সেই 5টি শুকনো কমলা লেবুর দানা আমি সঙ্গে করেই এনেছি। আর এই সেই খাম। আর এতে যে পোস্ট অফিসের শিলমোহর দেওয়া আছে তা হলো লন্ডন ইস্টার্ন ডিভিশনের। এরই মধ্যে সেই বিশেষ শব্দটি রয়েছে যা আমার বাবার ওপর প্রভাব ফেলেছিল, কে কে কে। আর তারপরেই লেখা আছে সূর্যঘড়ির ওপর কাগজ রাখো। তুমি কি কাগজ সূর্যঘড়ির ওপর রেখেছিলে? হোমস জানতে চাইলেন। না না। হোমস বিস্ময়াপন্ন হয়ে জিজ্ঞেস করলেন, দেখুন, সত্যি কথা বলতে কি আমি কি করব তা বুঝে উঠতে পারছিলাম না। আমার এখন সেই সাপের ছোবলের আওতায় পড়া 2 খরগোশের মতো অবস্থা। আমি বুঝেছি আমি সেই শয়তান চক্রের হাতের মুঠোয় চলে এসেছি, যার হাত থেকে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই, কোনো সাবধানতা গ্রহণেরও সুযোগ হাতছাড়া হয়েছে আমার। চিঠিটা পাওয়া মাত্র এই সূর্যঘড়ির ওপর যা কাগজপত্র তোমার কাছে ছিল তা রেখে আসা উচিত ছিল। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, তবু সাহসের সঙ্গে এগিয়ে চলো, দেখি কি হয়। আমি কিন্তু পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা বিষয়টা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিলেন। ওটাই তো ওরা ভালো পারে। অবিশ্বাস্য কাপুরুষোচিত কাজ। থানা থেকে আমার সঙ্গে থাকার জন্য একজন পুলিশ পাঠিয়েছে মাত্র, যুবক বললেন। তিনি কি তোমার সঙ্গে এসেছেন? না,
তিনি শুধু আমার বাড়িতেই থাকবেন। হোমস অসহায়ের মতো আক্ষেপ করে বললেন, ওহো, আপনি কেন তখনই বা আরও আগে আমার কাছে এলেন না? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি আজই মেজর পেন্ডারগাস্টকে আমার দুঃখের কথা বলেছি এবং তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আরে বাবা, তুমি 2 দিন আগে চিঠিটা পেয়েছো, আগে এলে কারবার শুরু করা যেত। কিন্তু আর সময় নেই, আর যে কাগজপত্র সঙ্গে এনেছো তাও কাজ শুরু করার পক্ষে যথেষ্ট নয়। হ্যাঁ হ্যাঁ, উদ্ভ্রান্তের মতো যুবক জন ওপেনশ বললেন, তাই তো। তারপর কোটের পকেট হাতড়ে কাঁপা কাঁপা হাতে একটা বিরাট নীলচে কাগজ বের করলেন। তারপর সেই কাগজের টুকরোটা টেবিলের ওপর মেলে ধরলেন। তারপর আবার বললেন, আমার মনে পড়েছে, সেদিন যেদিন আমার কাকা সব কাগজ পুড়িয়ে দিয়েছিলেন, সেদিন আধপোড়া এই অংশটা আমি পেয়েছিলাম। ঘরের মেঝেতে একটা কাগজ পড়েছিল, কিন্তু আমি ওটা যে অন্য কোনো কাজে আসতে পারে তা না ভেবে অন্য কাগজের সঙ্গে তাকেও বিদায় করেছিলাম। এটা ছিল একটা ডায়েরির ছেঁড়া পাতা, আর এর লেখাগুলো অবশ্যই আমার কাকার হাতের লেখা। পরে এই কাগজটা আমি সংগ্রহ করেছি। হোমস লণ্ঠনের আলোটা উস্কে দিলেন। আমরা দুজনেই কাগজটার ওপরে ঝুঁকে পড়লাম। এটা একটা বইয়ের পাতার ছেঁড়া টুকরো বিশেষ। এর ওপর দিনাঙ্ক আছে, মার্চ 1869, এবং তার নিচে লেখা দুর্বোধ্য কিছু কথাও আছে, তা আমরা দেখতে পেলাম। 4 তারিখে হার্টসান এসেছিল সেই পুরনো প্ল্যাটফর্মে। 7 তারিখে ম্যাকেলকে দানা পাঠানো হয়েছে প্যারামোর এবং জন সোয়েন সেন্ট অগস্টিনে। 9 তারিখে ম্যাকেল শেষ, 10 তারিখে জন সোয়েন শেষ, 12 তারিখে প্যারামোরে যা হয়েছে। সব ঠিক আছে। ধন্যবাদ তোমাকে, হোমস বললেন। কাগজটা ভাঁজ করে জনের হাতে ফেরত দিয়ে বললেন, তোমার এখন আর এক মুহূর্ত নষ্ট না করাই ভালো, আর আলোচনা নয়। তুমি শিগগিরই বাড়ি যাও। অসহায়ভাবে যুবকটি জানতে চাইল, এখন আমি কি করব? একটা জিনিসই শুধু করার আছে, হোমস চিন্তিতভাবে বললেন, এবং তা এক্ষুনি করতে হবে। তুমি যে সমস্ত কাগজপত্র আমাদের দেখালে সেগুলো এক জায়গায় করে একটা চিরকুট লেখো, লিখে ওই কাগজের সঙ্গে দিয়ে সূর্যঘড়ির ওপর রেখে এসো। কি বুঝেছো কিছু? এছাড়া বাকি কাগজপত্র তোমার কাকা পুড়িয়ে নষ্ট করে ফেলেছেন। এখন আর কিছু ভাবনার অবকাশ নেই, মৃত্যুর খাঁড়া ঝুলছে। এখন এটাকে ঠেকিয়ে রাখাই প্রধান কাজ, তারপর এদের নির্মূল করা হবে দ্বিতীয় কাজ। আপনাদের ধন্যবাদ। তাহলে আসি। কিভাবে ফিরবে? আমি ওয়াটারলু থেকে ট্রেনেই ফিরব। এখনো 9টা বাজেনি, রাস্তায় এখনো লোক চলাচল বন্ধ হয়নি। আমার বিশ্বাস তুমি নিরাপদই হবে, তবু নিজের নিরাপত্তা নিজের হাতে। আমার কাছে পিস্তল আছে। খুব ভালো, আগামীকাল আমি তোমার কেস নিয়ে কাজ শুরু করব। তাহলে হরশ্যামে আপনাদের সঙ্গে দেখা হবে? না, আপনার সমস্ত বিষয় রয়েছে লন্ডনে, আমি সেখানেই যাব। তাহলে 1 বা 2 দিনের মধ্যে আপনার সঙ্গে দেখা করে নেব। আমি আপনাদের নির্দেশ অনুযায়ী সব কাজ করব। যুবক জন ওপেনশ আমাদের সঙ্গে করমর্দন করে চলে গেলেন। বাইরে ঝড় ঝঞ্ঝা সমানেই চলেছে। জানলায় জলের ঝাপটা এসে পড়ছে। দুর্যোগের খবরটা যেন সব মিলিয়ে এই রাতের পরিবেশটা কেমন যেন আরো দুর্বোধ্য করে তুলল। মাথা ঝুঁকিয়ে হোমস চেয়ারে খানিকক্ষণ চুপচাপ বসে থাকলেন। জ্বলন্ত আগুনের কুণ্ডে তার দৃষ্টি স্থির হয়ে রইল। তারপরে পাইপে আগুন ধরিয়ে নিয়ে আবার চেয়ারের পিঠে ঠেস দিয়ে বসলেন। তার পাইপ থেকে ধোঁয়ার কুণ্ডলি ছাদের দিকে উঠে যাচ্ছে। দেখছেন তিনি অপলোকে। বললেন, আচ্ছা, আপনি কি চিঠির মধ্যে থেকে কোনো সূত্র খুঁজে পেলেন? হ্যাঁ।
দেখো, প্রথম চিঠিটা এসেছিল পন্ডিচেরি থেকে, দ্বিতীয়টা এসেছিল ডান্ডি, আর তৃতীয়টা এসেছে খোদ লন্ডন থেকে, পূর্ব ইংল্যান্ড থেকে। তা এ থেকে কি অনুমিত হয়? চিঠিগুলো সবই সামুদ্রিক বন্দর থেকে পাঠানো হয়েছে, আর এর থেকে বোঝা যায় পত্র প্রেরক কোনো জাহাজের যাত্রী। বাহ, এতটা গভীরে তো আমি ভাবিনি। আমি হোমসের এই মেধার খুবই বড় ভক্ত হয়েই বললাম, তাহলে এটা এ কেসের একটা সূত্র হতে পারে তো হোমস? এবার আমাদের অন্য সূত্রের দিকেও দৃষ্টি দিতে হবে। দেখো, পন্ডিচেরি থেকে চিঠিটা আসার 7 সপ্তাহ পরে জনের কাকা নিহত হন। ডান্ডি থেকে চিঠি আসার 3-4 দিনের মধ্যে জনের বাবা মারা যান। এই হিসেব যদি সঠিক হয়, তাহলে এটা অনুমান করা খুবই শক্ত ব্যাপার নয় যে জন ওপেনশর জীবনও বিপন্ন, কারণ জনের সঠিক চিঠিটা এসেছে লন্ডন থেকে। সুতরাং এই কেসের ব্যাপারে হাতে আর কোনো সময় নেই। হে ভগবান, এই নিষ্ঠুর ঘটনাটা আবার ঘটবে। জন ওপেনশর যে কাগজপত্র এনেছিল তা ওই পত্র প্রেরকের খুবই দরকার। আর আমার একটা জিনিস মনে হচ্ছে, ওই দলে একাধিক ব্যক্তি রয়েছে। আরও দেখো, কে 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 এটা সংক্ষিপ্ত কোনো নামের অক্ষর, এবং তারা কোনো সংগঠন অন্তর্ভুক্ত। কিন্তু কি সেই সংগঠন যা এমন একটা ঘটনা একের পর এক ঘটিয়ে চলেছে? আচ্ছা, তুমি কখনো কু ক্লাক্স ক্লান শব্দ শুনেছ? হোমস জানতে চাইলেন। না, এমন তো কোনো শব্দ আগে শুনিনি আমি। হোমস একটা বইয়ের পাতা উল্টে দেখালেন, বললেন, এই দেখো। যাক, এখন আপনি কি পদক্ষেপ নেবেন বলে ঠিক করলেন? এটা আমার প্রথম অনুসন্ধানের ওপর নির্ভর করছে ওয়াটসন। এখন আমাকে হারশ্যাম যেতে হবে। এমন সময় আমাদের কফি এসে গেল। আমি খবরের কাগজটা চোখের সামনে মেলে ধরলাম। একটা খবরের শিরোনাম দেখে আমি হোমস বলে চিৎকার করে উঠলাম। বললাম, হোমস, আপনি অনেক দেরি করে ফেললেন। নিজের কফির কাপ নামিয়ে রেখে হোমস আর্তনাদ করলেন। উফ, আমি এমনই ধারণা করেছিলাম। এটা হলো কি করে? কাগজের শিরোনামে লেখা হয়েছে, ওয়াটারলু ব্রিজের মর্মান্তিক ঘটনা। গতকাল রাত 9টা থেকে 10টার মধ্যে জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। যদিও সে সাহায্যের আশায় চিৎকার করছিল, কিন্তু আবহাওয়া খুব খারাপ থাকায় এবং অন্ধকারের জন্য ওই যুবককে উদ্ধার করার কেউ ছিল না। পরে জল পুলিশ ওই যুবকের মৃতদেহ জল থেকে তুলে আনে। যুবকের পকেটে একটা খাম ছিল, তার থেকে ওর নাম জানা যায় জন ওপেনশ। তিনি হাসারমের বাসিন্দা ছিলেন। তিনি ওয়াটারলু থেকে শেষ ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলতে গিয়ে ব্রিজের কিনারায় চলে আসেন এবং নদীতে পড়ে ডুবে যান। আমরা এই খবরে স্তম্ভিত হয়ে গেলাম। হোমস মর্মান্তিক আঘাত পেলেন। এরপর হোমস অনেক অনুসন্ধান করলেন। একদিন একটা কমলা লেবু কিনে আনলেন। তারপর তার থেকে 5টা বীজ বের করলেন। তারপর সেগুলো একটা খামের মধ্যে ঢোকালেন। খামের ভেতরে লিখলেন SH ফর JO। তারপর খামটা বন্ধ করলেন। ওপরের ঠিকানা লেখার জায়গায় লিখলেন ক্যাপ্টেন জেমস কালহান, বার্কলেন স্টার, সাভানা, জর্জিয়া। ক্যাপ্টেন জেমস যখন জর্জিয়া পৌঁছবে তখন এই চিঠি তার জন্য সেখানে অপেক্ষা করবে, আর এই চিঠি পাবার পর তার রাতের ঘুম ছুটে যাবে। এই কালহান কে হোমস? ওই হচ্ছে দলের পান্ডা। আমি অন্যদেরও খবর নেব, তার আগে একেই আগে দেখে নিই। কিন্তু আপনি ওর খোঁজ পেলেন কি করে? আমার কথার উত্তরে হোমস পকেট থেকে একটা বড় কাগজ বের করল। কাগজটার আগাগোড়া নাম আর তারিখে ভর্তি। ওয়াটসন, আজ সারাদিন আমি লয়েড কোম্পানির অফিসে বসে তাদের পুরনো রেজিস্টার আর নথিপত্র ঘেটেছি। আমার উদ্দেশ্য ছিল
1883 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোন কোন জাহাজ পন্ডিচেরি বন্দরে থেমেছিল আর তারপর সেগুলো কোন কোন দিকে গেছে সেটা জানা। মোট 36টা বড় আকারের জাহাজ ওই 2 মাসের মধ্যে পন্ডিচেরি বন্দরে এসে পৌঁছেছিল। তখন আমি ওই জাহাজগুলোর পরিচয়, মানে কোন দেশের জাহাজ, কার জাহাজ, কোন কোন দেশে যায় এবং কোথায় জাহাজগুলোর রেজিস্ট্রেশন করা, এই সব খবর সংগ্রহ করতে লাগলাম। এর মধ্যে লোন স্টার জাহাজকে আমার সবচেয়ে সন্দেহজনক বলে মনে হলো, কেননা যদিও কাগজে কলমে লেখা রয়েছে যে জাহাজটা লন্ডন থেকে ছাড়পত্র পেয়েছে, কিন্তু সেখানে যে নাম দেওয়া আছে সেটা আমেরিকার একটি প্রদেশের। টেক্সাস নাকি? না, তা মনে পড়ছে না, তবে আমি নিশ্চিত যে জাহাজটা আমেরিকার। আচ্ছা, তারপর কি হলো? তখন যেসব জাহাজ ডান্ডিতে থেমেছিল সেগুলোর খোঁজ করতে লাগলাম। দেখলাম লোন স্টার 1885 সালের জানুয়ারি মাসে ডান্ডিতে থেমেছিল। এই খবরটা জানবার পর আমার মনে যে সন্দেহটা দানা বাঁধতে শুরু করেছিল সেটা সত্যি হয়ে উঠল। লয়েডের অফিস থেকে বেরিয়ে আমি গেলাম অ্যালবার্ট ডকে। ডকে পৌঁছে খবর পেলাম যে আজ সকালের জোয়ারেই লোন স্টার তার নিজের দেশের দিকে পাড়ি দিয়েছে। তবে প্রথমে সে সাভানায় থামবে। আমি তৎক্ষণাৎ গ্রেভস এন্ডে টেলিগ্রাম করলাম। জানতে পারলাম যে লোন স্টার অল্প কিছুক্ষণ আগে সেখান থেকে চলে গেছে। সকাল থেকে যেরকম জোর হাওয়া দিচ্ছে তাতে আমার মনে হয় যে লোন স্টার এতক্ষণে গুড উইন্ডস ছাড়িয়ে আইল অফ হোয়াইটের কাছাকাছি চলে গেছে। তাহলে এখন তুমি কি করবে? আরে, আমি তো তোমাকে বললাম যে ওরা আমার মুঠোর মধ্যে। আমি খবর নিয়ে জানতে পেরেছি যে ওই জাহাজের ক্যাপ্টেন আর 2 জন নাবিক হচ্ছে আমেরিকার লোক, বাকিরা হয় জার্মান না হয় ফিন। আরও জানতে পেরেছি যে ওই 3 জন লোক গত রাত্রে জাহাজে ছিল না। এ খবরটা আমি জাহাজে মাল তোলা কুলিদের কাছে পেয়েছি। লোন স্টার সাভানায় পৌঁছাবার আগেই ডাকবাহী স্টিমার আমার ওই চিঠি সাভানায় পৌঁছে দেবে। আর ইতিমধ্যে সাভানার পুলিশের কাছে লন্ডন পুলিশ টেলিগ্রাম করে জানিয়ে দেবে যে ওই 3 জনকে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের যেন ফেরত পাঠানো হয়। মানুষ যত হিসেব নিকেশ করেই কোনো পরিকল্পনা করুক না কেন, অনেক সময় সব হিসেব বানচাল হয়ে যায়। আর এই রকম এক অভাবনীয় কারণে জন ওপেনশর হত্যাকারীদের হাতে তাদের নামে পাঠানো কমলালেবুর বীজ সমেত খাম পৌঁছায়নি। তাতে তাদের ক্ষতি তো হয়নি, বরং লাভই হয়েছে বলা যায়। তাদের পেছনে যে তাদের চেয়ে ঢের বেশি নাছোড়বান্দা এবং ঢের বেশি বুদ্ধিমান এমন একজন লোক ধাওয়া করছে যে তাদের অপরাধের শাস্তি না দিয়ে ছাড়বে না, এই দুশ্চিন্তার হাত থেকে তারা বেঁচে গেছে। বহুদিন অপেক্ষা করেও আমরা লোন স্টারের কোনো খবর পাইনি। সে বছর অবশ্য অন্যান্য বছরের তুলনায় সামুদ্রিক তুফান খুব বেশি হচ্ছিল। বেশ কিছুকাল পরে আটলান্টিক মহাসাগরে একটা কাঠ ভাসতে দেখা যায়। কাঠটার গায়ে LS এই অক্ষর দুটো খোদাই করা ছিল। এরপরে লোন স্টারের আর কোনো খবর পাওয়া যায়নি। শেষ হলো আজকের গল্প দি 5 অরেঞ্জ পিপস। রচনা স্যার আর্থার কনান ডয়েল। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।